তো দেখেন আমাদের এখানে বলা আছে যে সিস্টেমের আমরা ক্যাপাসিটিটা কিভাবে বাড়াবো, অর্থাৎ আমাদের একটা সেলুলার সিস্টেমে আমরা ক্যাপাসিটিগুলো কিভাবে বাড়াইতে পারি সেটা হচ্ছে এইভাবে। একটা হচ্ছে অ্যাডিং নিউ চ্যানেল, তারপর ফ্রিকোয়েন্সি ব্রোয়িং, তারপরে সেল স্প্লিটিং, সেল সেক্টরিং এবং মাইক্রো সেল জোন কনসেপ্ট। তো আমরা এই কয়েকটা বিষয়ে আমরা যদি একটু ভালোভাবে ডিজাইন করি তাহলে আমরা আমাদের সিস্টেমের ক্যাপাসিটি বাড়াইতে পারবো। তো আমরা জানি যে আমাদের স্পেকট্রাম হচ্ছে লিমিটেড। তো ওই লিমিটেড স্পেকট্রামের মধ্যে আমাদের সিস্টেমের ক্যাপাসিটি সর্বোচ্চ কীভাবে করা যায়, তো তার মধ্যে এখানে কয়েকটা পদ্ধতি আছে। তো প্রথমটা আসেন নিউ চ্যানেল। তো আমরা জানি নিউ চ্যানেল আছে একটা স্ট্রেট ফরওয়ার্ড মেথড। জাস্ট এখানে যত চ্যানেল আমরা অ্যাড করব তত আমাদের ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এখানে আবার আমাদের সমস্যা আছে যে ফ্রিকোয়েন্সি। এই যে এখানে দেখেন, when a cellular network is first developed not all available frequency channel are assigned to cell। তো প্রথম যখন আমরা এটা ডিজাইন করব তখন আমাদের সব ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবেল আমরা ইউজ নাও করতে পারি, এরকম থাকতে পারে যে কিছু অ্যাভেলেবেল থাকতে পারে। তো এইখানে আমরা ওই পরবর্তীতে ওই ফ্রিকোয়েন্সিগুলোকে ইউজ করতে পারি। কিন্তু আমরা জানি একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ একটা নির্দিষ্ট আমাদের যে ফ্রিকোয়েন্সি, তো এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর আমরা সেটা আর ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবো না। তো এটা একটা আমাদের পদ্ধতি হইতে পারে। ২ নম্বর পদ্ধতি হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্রোয়িং। অর্থাৎ আমাদের আ সবগুলা চ্যানেলেই আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে, তো ওই ফ্রিকোয়েন্সিগুলাতে সবগুলা সেলের মধ্যে আমাদের ইয়ে থাকতে পারে না। মানে একই সাথে ট্রাফিক থাকতে অনেক সময় আমাদের ট্রাফিক কম, কোনো চ্যানেলে কম বা কোনো চ্যানেলে বেশি এরকম থাকতে পারে। তো যখন আমাদের মনে করেন এরকম হবে যে একটা আ ইয়েতে আমাদের ট্রাফিক বেশি আছে আর একটাতে কম আছে। তখন আমরা কি করব? যেখান থেকে কম আছে তো ওইখান থেকে আমরা যেখানে বেশি ওখানে জাস্ট আ ধার ধার নেব, এইরকম সিস্টেম এখানে। অর্থাৎ এখানে বলা আছে ইন দিস মেথড এ হেভিলি লোডেড সেল ব্রো ইউজড unused frequency channel from its neighboring cell that are experiencing lighter traffic। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যে সেলের মধ্যে হচ্ছে ট্রাফিক কম আছে ওই সেল থেকে যে সেলের ট্রাফিক বেশি ওখানে ধার নেব। এটা হচ্ছে আমাদের এখানকার ইয়া। তো এখানে দেখেন, টু অ্যাভয়েড কোচ্যানেল ইন্টারফেস দ্য ব্রড ফ্রিকোয়েন্সিস আর কেয়ারফুলি সিলেক্টেড সো দ্যাট দ্য ইউজ কনস্ট্রেন্ট আর স্টিল স্যাটিসফাইড। তো আমরা চাইলেই মনে করেন সব জায়গা থেকে আবার এই ইয়েগুলো নিতে পারবো না, চ্যানেল এই মানে ফ্রিকোয়েন্সিগুলো আমরা ধার নিতে পারবো না। তো এটার জন্য আমাদের এই যে কোচ্যানেল ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করার মতো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখতে হবে। তো এখানে এবার আসেন আমাদের এই দুটো হচ্ছে আমাদের একটু কম ইউজ হয়। তো সবচেয়ে বেশি ইউজ হয় সেল স্প্লিটিং। তো সেল স্প্লিটিংটা কি, এখানে একটু ফিগার আছে দেখেন। তো আমাদের এই যে বড় বড় সেলগুলো আছে, তো এই বড় বড় সেলগুলোকে আমরা ছোট ছোট সেলে ভাগ করব। তো ছোট ছোট সেলে ভাগ করলে আমাদের ক্যাপাসিটির বাড়তে থাকবে। দেখেন এখানে প্রথম যে সেলটা এটা হচ্ছে ম্যাক্রো সেল বা সবচেয়ে বড় সেল। তো ওই সেলকে আমরা এভাবে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি, যেমন এখানে মাইক্রো সেল, তারপরে পিকো সেল, এরকম। তো এখানে দেখেন ডেফিনিশনটা, সেল স্প্লিটিং ইজ দ্য প্রসেস অফ সাবডিভাইডিং এ কনজেস্টেড সেল ইনটু স্মলার সেল। অর্থাৎ এটা একটা প্রসেস যেখানে হচ্ছে কি করা হয়, একটা বড় সেলকে ছোট ছোট সেলে ভাগ করা হয়। তো ছোট ছোট সেলে ভাগ করলে কি হয়, এখানে আহ, এই স- এই, প্রত্যেকটারই একটা বেজ স্টেশন থাকে এবং এদের অ্যান্টেনা সাইজ এবং ট্রান্সমিটেড পাওয়ার কম হয়। অর্থাৎ যেহেতু সেলটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তাদের পাওয়ার অ্যান্টেনা হাইটও কম লাগবে, প্লাস এদের পাওয়ারও কম লাগবে, ট্রান্সমিটেড পাওয়ারও কম লাগবে। তো এখানে দেখেন, ইন দিস মেথড এ লার্জার কনজেস্টেড সেল কল্ড ম্যাক্রোসেল ইজ স্প্লিটেড ইনটু স্মলার মাইক্রোসেল আর পিকোসেল। তো দেখেন ইচ স্মলার সেল হ্যাজ ইটস ওন বেজ স্টেশন। তাহলে এখানে প্রত্যেকটা ছোট সেলের একটা নিজস্ব বেজ স্টেশন থাকবে। When cell is split, both antenna and the transmitted power of the new base station are reduced compared to the original cell.
এই যে কথাটা বললাম যে যেহেতু সেলের সাইজ ছোট, তাহলে এখানে অ্যান্টেনা হাইটও কম, প্লাস পাওয়ার যে ট্রান্সমিটেড পাওয়ার সেটাও কম লাগবে। তো এখানে খেয়াল করেন, ইন নিউ ইন প্র্যাকটিস নিউ সেল with radii smaller than the original cell are introduced between existing cell। তো অর্থাৎ এখানে বলা আছে যে রেডিয়াসটা আমাদের সেলের যে রেডিয়াস সেখানে হচ্ছে কম করা হয়। দিস লিড টু হায়ার নাম্বার অফ চ্যানেল পার ইউনিট এরিয়া ইভেন দো দ্য টোটাল স্পেকট্রাম রিমেন আনচেঞ্জড। তো এখানে দেখেন আমরা যখন সেলগুলোকে ছোট করতেছি তখন কি হচ্ছে, প্রত্যেকটা চ্যানেলের ক্যাপাসিটি আমাদের ইনক্রিজ করতেছে, কিন্তু আমাদের এখানে মেইন যে স্পেকট্রাম সেটা আমাদের ঠিক থাকতেছে। অর্থাৎ আমরা এই সেলটাকে আমরা বা এই সেলের যে ফ্রিকোয়েন্সি ছিল ওই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ইউজ করতেছি। তো দেখেন এইখানে এই প্রসেসটা করার সময় আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে রেশিও অফ ডিস্টেন্স বিটুইন কো চ্যানেল সেল অ্যান্ড দ্য সেল রেডিয়াস, অর্থাৎ এই যে ডিআর রেশিও, এটা আমাদের কিপ রাখতে হবে, মানে কনস্ট্যান্ট রাখতে হবে। কারণ হচ্ছে এটা যদি আমাদের কনস্ট্যান্ট না থাকে তাহলে আমাদের এখানে কোচ্যানেল ইন্টারফারেন্স বেড়ে যাবে। তো এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে। তো এখানে খেয়াল করেন, উম, তো এখানে দেখেন দ্য গোল অফ সেলুলার মোবাইল সিস্টেম ইজ টু মিনিমাইজ দ্য স্পেকট্রাম ইফিসিয়েন্সি, ম্যাক্সিমাইজ স্পেকট্রাম ইফিসিয়েন্সি। তো আমরা আগে বলছি এটা যে আমাদের এই সেল স্প্লিটিং করার নিয়ম হচ্ছে কি, মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যাপাসিটিটা ইনক্রিজ করা। তো অ্যালং উইথ দ্য ফ্রিকোয়েন্সির ইউজ সেল স্প্লিটিং ইজ দ্য কে টেকনিক টু হ্যান্ডেল increasing traffic। তো এখানে দেখেন when the traffic in a cell CI exceed the available channel FI, the original cell can be divided into a smaller cell। অর্থাৎ এখানে বলা আছে যে যখন একটা সেলের অ্যাভেলেবল যে ফ্রিকোয়েন্সি, অ্যাভেলেবল যে চ্যানেল সেটা যদি আমাদের ইনক্রিজ করে, মানে আমাদের ওখানে ট্রাফিক যদি বেশি হয় তখন আমরা ওই সেলকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করি তাহলে ওই সেলের ক্যাপাসিটিটা ইনক্রিজ হবে। তো এখানে দেখেন আমাদের সেলটা কিভাবে ভাগ করা হয়। তো এখানে দেখেন প্রথম যে সেল এটা হচ্ছে লার্জার সেল। তো এই লার্জার সেলের রেডিয়াস হচ্ছে আর। তো তারপরে যে ছোট সেলটা হবে, এই যে সাদা অংশটা, এই সেলের রেডিয়াস হবে আর ভাগ 2। তারপরে আমাদের যে রেডিয়াস, মানে তারপরে যে ছোট অংশ ভাগ করব তার রেডিয়াস হবে আর ভাগ 4, এই হবে। অর্থাৎ আমাদের এখানে দেখেন নিউ সেল যেটা আসবে তার রেডিয়াস হবে ওল্ড সেল ভাগ 2। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এইভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। তারপরে আবার ওই ছোট নতুন যে ছোট সেলটা হইলো ওটাকে যদি আবার ভাগ করা হয়, বা এই যে এটাকে বলা হয় কি মিডিয়াম সেল বা স্মল সেল যেটা, তো স্মল সেলকে আমরা আবার যদি ভাগ করি তাহলে তার রেডিয়াস হবে পুরাতন, মানে সর্বপ্রথম যে রেডিয়াস ছিল তার থেকে 4 গুণ, মানে 4 দিয়ে ভাগ করতে হবে এরকম। এটা কি বুঝতে পারছেন? হ্যালো? তো তাহলে এখানে দেখেন আমাদের নতুন যে ছোট সেলটা পাইলাম, এই যে এটা, তো এই সেলে আমাদের রেডিয়াস হলো এরকম, ওল্ড রেডিয়াস ভাগ 4। তো এখানে তাহলে আমাদের ট্রাফিকটা কত গুণ হইলো দেখেন, এখানে আমাদের ট্রাফিক হবে 4 গুণ। আমাদের প্রথমে যে ট্রাফিক ছিল, এই যে সবচেয়ে বড় যে সেল, এই সেলের জন্য যে ট্রাফিক ছিল তার থেকে এই যে স্মল যে সেলটা আছে এই সেলের ট্রাফিক হবে 4 গুণ। অর্থাৎ এই সেলের ক্যাপাসিটি 4 গুণ ইনক্রিজ হবে। তো এই যে এখানে বলেছে নিউ ট্রাফিক লোড পার ইউনিট এরিয়া হচ্ছে এত 4 গুণন ওল্ড ট্রাফিক পার ইউনিট এরিয়া। তো এখানে দেখেন আমাদের পাওয়ারটা তাহলে কিভাবে অ্যাডজাস্ট হবে। এখানে আমাদের এরিয়া রেডিয়াস অ্যাডজাস্ট হলো এই যে আর ভাগ 2 আকারে, যতবারে আমরা ভাগ করব ততবারে আর ভাগ 2 হবে, মানে 2 গুণ করে ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এইটা হচ্ছে এরিয়া পেলাম, কিন্তু পাওয়ারটা কিভাবে আমরা পাবো, পাওয়ারটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো পাওয়ার অ্যাডজাস্টের জন্য আমাদের এই যে এখানে ইয়ার আছে, আমরা একবারে লাস্টের দিকে যাই, আমাদের এই যে এটা এটা হচ্ছে আমাদের
সূত্র। তো দেখেন এইখানে এটা আমরা ইয়েতে আগে দেখাইছি, তো এখানে জাস্ট আমরা এই সূত্রটা দেখি শুধু। তাহলে এখানে কি হবে, এই যে PT1 ভাগ PD2 ইকুয়াল হবে 2 গামা। তো গামা হচ্ছে এখানে পথলস কম্পোনেন্ট। তাহলে এখানে দেখেন, এখানে কি বলছে, দিস শোজ halving the cell radius require the transmit power by a factor of 2 alpha. তো এখানে দেখেন আলফা আছে, তো এখানে আলফা আলফা না, এখানে ওই যে গামা, এটাই আর কি। অর্থাৎ আমরা একটা পাওয়ারকে, একটা সেলকে যদি দুই ভাগে ভাগ করি, মানে অর্ধেক করি, একবার যদি ডিভাইড করি, তাহলে তার পাওয়ার লাগবে এরকম 2 আলফা। মানে এখানে আছে এই যে আলফার মান হচ্ছে 2 হবে তখন। তো এখানে আমরা যদি ডেসিবেলে কনভার্ট করি, তাহলে এখানে দেখেন পাওয়ার কমে আসবে 12 ডিবিতে। তো আমরা আগে দেখছিলাম কি, আগে যখন ছিল তখন আমাদের মিনিমাম পাওয়ার লাগতো 18 ডিবি, মানে 18, আমাদের 18 ডেসিবেল পাওয়ার লাগতো মিনিমাম। তো এখন আমাদের এটা কমে যাচ্ছে কততে, 12 ডিবিতে। এখানে দেখেন, আমরা যদি সেল স্প্লিটিং বাই এ ফ্যাক্টর 2 ইন রেডিয়াস রিকোয়ার এ ট্রান্সমিট পাওয়ার বাই রিডাকশন অফ 3 আলফা 3 গামা। অর্থাৎ আমাদের যদি এটার মান 12 হয়, তাহলে এই যে গামার মান হবে 4। তো এটাই হচ্ছে আমাদের পাওয়ার রিডাকশন। অর্থাৎ আমাদের কি বলে এটাকে, আগে ছিল 18, মিনিমাম পাওয়ার রিকোয়ারমেন্ট ছিল 18 ডিবি, তো এখন এটা কমে হচ্ছে 12 ডিবিতে। তো এখানে দেখেন সেল স্প্লিটিং হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্মানেন্ট সেল স্প্লিটিং আর একটা হচ্ছে ডাইনামিক। তো পার্মানেন্ট হচ্ছে এটা কি, যে প্রত্যেকটা সেলেই আমরা স্পেসিফিক ভাবে প্রথমেই যখন আমরা ডিজাইন করব তখনই হচ্ছে সেটাকে স্প্লিট করা হবে, মানে ওটা নির্দিষ্ট করে ফিক্সড করে দেওয়া হবে যে এই অংশটার জন্য আমাদের এতটা চ্যানেল থাকবে প্রত্যেকটাতে, আর ট্রান্সমিট পাওয়ার এরকম হবে। তো এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট সেল স্প্লিটিং। তো আর ডাইনামিকটা হচ্ছে যে অ্যাডজাস্ট হবে সেল সাইজ ইন রিয়েল টাইম বেসড অন ট্রাফিক ডিমান্ড। অর্থাৎ আমাদের ডাইনামিক স্প্লিটিংটা হচ্ছে এরকম, যে যেখানে আমাদের যখন বেশি দরকার হবে তখন তার সাইজটা বাড়বে, আবার যখন কম দরকার হবে তখন সাইজটা কমে যাবে, এরকমই। তো এখানে দেখেন দ্য অ্যালগোরিদম ইজ কমপ্লেক্স। তো ডাইনামিক্যালি আমাদের যে সেল স্প্লিটিং করতে হয়, এখানে আমাদের অ্যালগোরিদমটা কমপ্লেক্স দরকার হয়, মানে এই কাজটা অনেক কঠিন কাজ, স্পেশালি ডিউরিং পিক আওয়ার্স, মানে যখন পিক আওয়ার থাকে এই সময়টা আরো কঠিন হয়ে যায়। তো এরপরে আসেন সেল সেক্টরিং। তো সেল সেক্টরিংটা একটু খেয়াল করেন। সেল সেক্টরিং ইজ এ টেকনিক in which a single omnidirectional antenna at the base station is replaced by several directional antennas. So each directional antenna cover a specific angular sector of cell instead of radiating power uniformly in its cell all direction. তো এখন খেয়াল করেন এরকম, তো এই যে প্রথমটা এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেল। তো খেয়াল করেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেল। তো এই মাঝখানে থাকে আমাদের একটা টাওয়ার, অমনি ডিরেকশনাল টাওয়ার। তো অমনি ডিরেকশনাল মানে হচ্ছে সে সব দিকে সেম পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করে। তো এরকম যদি হয় তাহলে আমাদের কি হবে, এই যে সেল, তো এখান থেকে এদিকে পাওয়ার সেম ট্রান্সমিট করবে এইভাবে। তো ফলে সব দিকে পাওয়ারটা সিমিলার ভাবে ট্রান্সমিট হবে। তো যার কারণে কি হয়, এই যে আমাদের একদম শেষের দিকে পাওয়ারটা কম থাকতে পারে এইভাবে এইখানে। তো আমরা যদি এটাকে সেক্টরিং করি, অর্থাৎ মনে করেন এটাকে 3 ভাগ করলাম, এই দিক দিয়ে এই অংশ, এইদিকে একটা অ্যান্টেনা দিলাম,
আবার এই অংশটাতে আরেকটা অ্যান্টেনা দিলাম, আবার এই অংশটাতে আরেকটা অ্যান্টেনা দিলাম। তো তাহলে কি হবে, দেখেন এখানে একটা অ্যান্টেনার জায়গায় আমরা তিনটা অ্যান্টেনা ইউজ করলাম। তিনটে অ্যান্টেনা ইউজ করলে এখানে আমাদের একটা সেলকে তিন ভাগে ভাগ করা হইলো। তো তাহলে কি করবে, এই যে নির্দিষ্ট যে অ্যান্টেনা আছে, তো এই অ্যান্টেনা জাস্ট এই দিকের পাওয়ার ট্রান্সমিট করবে, আবার এই যে এদিকে যে অ্যান্টেনা ছিল সেটা এইদিকে ট্রান্সমিট করবে, আবার এদিকে যে অ্যান্টেনা ছিল সেটা এদিকে ট্রান্সমিট করবে। তাহলে আমাদের এখানে পাওয়ারটা একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকবে, ফলে আমাদের এইখানে যে সেলের ক্যাপাসিটি ছিল সেটা ইনক্রিজ করবে। তো এখানে আমাদের কিছু ইয়ে দেওয়া আছে, এই যে 120 ডিগ্রিতে যদি আমরা ভাগ করি তাহলে এখানে তিনটা সেক্টর পাবো, এ বি সি। আবার এখানে দেখেন এটা অল্টারনেট, এইভাবে আমরা ভাগ করতে পারি। তারপর এখানে খেয়াল করেন 90 ডিগ্রিতে যদি আমরা সেক্টর করি তাহলে এইভাবে চারটে সেল পাবো, আর 60 ডিগ্রিতে ভাগ করলে আমরা এরকম 6টা সেল পাবো। তো আমাদের দেখবেন মোবাইল টাওয়ারগুলোতে হচ্ছে চারদিকে বিশেষ করে 4টে করে সেল থাকে, 4টে করে হচ্ছে পাওয়ার ট্রান্সমিটার থেকে। আমাদের আপনারা হচ্ছে মোবাইল টাওয়ারগুলো দেখছেন কিনা দেখবেন, যে এই যে সাদা সাদা টিউব লাইটের মতো আমাদের অ্যান্টেনা থাকে চারদিকে 4টা। তো মূলত ওখানে এইভাবে ওটাকে সেক্টরিং করা হয়, এটাকে বলা হয়। মানে এরা হচ্ছে ওই মানে অ্যান্টেনাটা যেদিকে থাকবে ও পাওয়ারটা ওই দিকে ট্রান্সমিট করবে। তো এই সেল সেক্টরিং করার জন্য আমাদের এটা অবশ্যই ইউজ করতে হবে। সেল সেক্টরিং allow the system capacity to increase without changing the cell radius by reducing DR ratio. তো এখানে আমাদের দেখেন সেল সেক্টরিংটা এখানে কি করা হয়, মূলত আমাদের ক্যাপাসিটিটা ইনক্রিজ করা হয় উইদাউট চেঞ্জিং দ্য সেল রেডিয়াস। মানে এখানে আমরা সেলের রেডিয়াস কোনো চেঞ্জ করতেছি না, মানে এখানে আমাদের একটা সেল যা আছে তাই থাকতেছে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ করতেছি। তো ডিরেকশন চেঞ্জ করলে আমাদের কি হচ্ছে, এই যে এসআই রেশিওটা ইমপ্রুভ হচ্ছে। তো এটা যদি ইমপ্রুভ হয় তাহলে আমাদের ক্লাস্টার সাইজটাকে আমরা রিডিউস করতে পারবো। তো এসআইআর রেশিও মানে সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা যদি আমাদের ইমপ্রুভ করতে পারি আমরা, তাহলে আমরা আমাদের ক্লাস্টার সাইজকে ছোট করতে পারবো। তো যত ক্লাস্টার সাইজ ছোট হবে তত আমরা ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারবো, ফলে আমাদের ক্যাপাসিটিটা তত বাড়তে থাকবে। তো এই যে এই কথাটা বলছে, রিডিউসিং দ্য ক্লাস্টার সাইজ ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি ইউজ, দেয়ারফর ওভারঅল সিস্টেম ক্যাপাসিটি ইনক্রিজ হবে। In this approach, capacity improvement is achieved by lowering the co-channel interference rather than by reducing transmit power. তো এখানে আমরা মূলত কি এই যে এসআই এর রেশিও মানে সিগন্যাল টু নয়েজ রেশিও, এটাকে আমরা কমার মাধ্যমে এর ক্যাপাসিটিটা ইনক্রিজ করতে পারি। দেখেন ইচ ডিরেকশনাল অ্যান্টেনা রেডিয়াস পাওয়ার অনলি উইদিন দ্য স্পেসিফিক সেক্টর অফ দ্য সেল। অর্থাৎ এই যে আমাদের এখানে তিনটা যদি থাকে তাহলে শুধু এই তিন দিকে পাওয়ার ট্রান্সমিট করবে, এবং 6টা থাকলে এরকম 6 দিকে পাওয়ার ট্রান্সমিট করবে। তাহলে কি হবে, অ্যাজ এ রেজাল্ট ট্রান্সমিট অ্যান্ড রিসিভ ইন্টারফারেন্স ফ্রম অনলি এ ফ্র্যাকশন অফ দ্য কোচ্যানেল সেল ইনস্টেড অফ অল অফ দেম। তাহলে এখানে দেখেন এরকম যদি হয় তাহলে এই যে আমাদের এই অংশটা যদি আসে, তো আমরা দেখেন এই যে যদি এই অংশটা হয় তাহলে আমাদের একটা সেল আগে, আমাদের কোচ্যানেল সেলটা যদি এইদিকে থাকতো, মনে করেন এইদিকে একটা কোচ্যানেল আছে এরকম, তাহলে কি করবে, এই যে এই সাইডটা শুধুমাত্র এই কোচ্যানেলের এই একটা সাইডের জন্য যে ইয়েটা দরকার হয় কোচ্যানেল ইন্টারফারেন্স, সেই অংশটা পাবে। ফলে আমাদের কি হবে, এই যে বাকি যে তিনটা সাইড আছে এই তিন সাইড আমাদের এই চ্যানেলের সাথে আসবে না, মানে এই চ্যানেল, এই কো চ্যানেলের যে ইন্টারফারেন্স সেটা এরা পাবে না। ফলে আমাদের এই এসআই এর রেশিওটা অনেক কমে যাবে। তো যদি এখানে এসআই এর রেশিও কমে যায় তাহলে আমাদের এখানে আমরা ক্লাস্টার সাইজকে আরো ছোট করতে পারবো। তো এটা হচ্ছে এখানকার মেল বেসিক। তো এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, তো এটা একটু দেখে নিন। তো এখানে বেসিক আইডিয়া মানে এটা দুটো ডিফারেন্স কি কি আছে, এটা একটু দেখে নিন।
তো এখানে কিছু ইয়ে আছে দেখেন, এই যে হ্যান্ড অফ রেট, তো ইনক্রিজ ডিউ টু স্মলার সেল সাইজ। তো আমরা যখন ইয়ে করব, সেল স্প্লিটিং করব, তখন আমাদের সেল সাইজ ছোট হবে, তাহলে এক সেল থেকে আরেক সেলে আমাদের যাইতে হবে তাড়াতাড়ি। তো এখানে আমাদের হ্যান্ড অফ রেটটাও বাড়বে, এখানে হ্যান্ড অফ রেটটা সেম থাকবে। তো এবার আসেন মাইক্রোসেল জোন কনসেপ্ট। তো মাইক্রোসেল জোন কনসেপ্টটা আসলে কি, এটা একটু দেখেন। প্রথমে আমরা এই কনসেপ্টটা কেন নিয়ে আসতেছি, মাইক্রোসেল জোন কনসেপ্ট এটা কেন নিয়ে আসতেছি, তো এটা খেয়াল করেন। সেল সেক্টরিং আমরা যখন করি তখন আমাদের এখানে প্রবলেম কি কি হয়। আমরা যখন সেল সেক্টরিং করি তখন আমাদের হ্যান্ড অফটা ইনক্রিজ হয় সিগনিফিকেন্টলি। তো মানে হ্যান্ড অফ মানে হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আমাদের যে প্রসেস সেটা। তো আমাদের এটা ছোট করলে আমাদের কি হয়, হ্যান্ড অফ প্রসেসটা ইনক্রিজ করে ধীরে ধীরে। তো এখানে দেখেন, এই ইনক্রিজের ফলে আমাদের কি হয়, সুইচিং এবং কন্ট্রোল যে এলিমেন্টগুলো আছে মোবাইলের, তো এদের উপর বেশি লোড হয়, মানে এরা এদের অনেক কাজ করতে হয়, সুইচিং এবং কন্ট্রোলিং যে এলিমেন্টগুলো আছে। ফলে কি হবে, তো এখানে যদি এরকম এদের উপর লোড বেশি হয় তাহলে এদের ফাংশনালিটি কমে যাবে। তো এই প্রবলেমটাকে আমরা ওভারকাম করার জন্য একটা মাইক্রোসেল জোন কনসেপ্ট ইউজ করি। তো এটা হচ্ছে মূলত সেভেন সেল যে রিউজ প্যাটার্ন, তো ওটার জন্য আমরা এখানে দেখব। তো এখানে বেসিক আইডিয়াটা কি, তো বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা একটা সেল তিনটা জোন বা মোর জোনে আমরা ভাগ করতে পারবো। তো এখানে আগে যেমন ছিল প্রত্যেকটা সেলের জন্য একটা বেজ স্টেশন ছিল, কিন্তু এখানে এটা হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সেলে ট্রান্সমিটার এবং রিসিভার অ্যান্টেনা থাকবে, কিন্তু সবগুলো জোন একটা সিঙ্গেল বেজ স্টেশনের আন্ডারে থাকবে। এইখানে হচ্ছে মেন, অর্থাৎ এরা সেম রেডিও ইকুইপমেন্ট শেয়ার করবে, কিন্তু এদের যে বেজ স্টেশন সেই বেজ স্টেশন একটাই থাকবে। তো দেখেন এখানে ইয়াটা একটু দেখি, দেখেন এই যে আমাদের এই ফিগারটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের মাইক্রোসেল জোন কনসেপ্ট। তো এখানে মূলত কি করা হয়, এখানে দেখেন এই যে জোনটা থাকে আমাদের, এই যে এরিয়া, এই যে বড় গোল যে ইয়েটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের একটা সেল। তো এই সেলকে আমরা এই যে তিনটা জোনে ভাগ করা হয়েছে এইভাবে। তো তিনটা জোনে ভাগ করেছে, প্রত্যেকটার মধ্যে একটা কি ট্রান্সমিটার আর রিসিভার আছে। তো এখানে খেয়াল করেন এই তিনটা জোন আবার একটা নির্দিষ্ট এর মধ্যে কানেক্ট করা আছে, এই যে দেখেন জোন সিলেক্টরের মাধ্যমে বিটিএস টাওয়ার বা একটা বেজ স্টেশনের সাথে কানেক্ট করা আছে। তো এখানে দেখেন এরা হচ্ছে সবাই একই রেডিও রিসোর্স ইউজ করে। তো এখানে খেয়াল করেন, এখন আমরা এটার বেসিক আইডিয়াটা দেখি। তো এবার দেখেন জোন টু বেজ কানেক্টিভিটি। তো এখানে আমাদের এই যে জোন থেকে বেজ স্টেশনকে আমরা এই যে কোক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এখানে কানেক্ট করা হয়। তো মাল্টিপল জোন টুগেদার উইথ ওয়ান বেজ স্টেশন কালেক্টিভলি ফর্ম এ সিঙ্গেল সেল। তো এই যে এখানে দেখেন এই পুরা অংশটা মিলেই হচ্ছে একটা সেল হবে। তো এই সেলে আমরা তিনটা জোনে ভাগ করা হয়েছে। তো এখানে দেখেন কল হ্যান্ডলিং উইথ এ সেল। তো এখানে কলটা কিভাবে হ্যান্ডলিং করা হয়, তো এখানে দেখেন as a mobile user moves within the cell, it is served by the zone that provides the strongest received signal। অর্থাৎ যখন একজন এখানে মনে করেন আসেন, তো এইখানে মনে করেন একজন ইউজার আছে, তো এই ইউজার এদিক থেকে যখন এইদিকে যাওয়া শুরু করবে তখন কি হবে, দেখেন এইখান থেকে এই সেলে প্রথমে ছিল কি এই সেল, তো এই সেলে এর পাওয়ার বেশি, তাহলে এই সেল থেকে সে তার কানেকশন পাবে, মানে এই সেল থেকে সে তার কানেকশনটা ইউজ করবে। কিন্তু যখন এইদিকে আসবে ধীরে ধীরে, তো এই মাঝখানে আসার পর যখন এইদিকে সেলের বেশি ইয়ে হবে, পাওয়ার বেশি হবে, তখন সে এই সেল থেকে তার ইয়েটা ট্রান্সমিট করবে সিগন্যালটা। কিন্তু এখানে কোনো হ্যান্ড অফ হচ্ছে না, মানে এক সেলের মধ্যেই থাকতেছে সে, কিন্তু তার জোন ভিন্ন, কিন্তু সে একটা সেলের মধ্যেই থাকতেছে।
ফলে এখানে আমাদের হ্যান্ডস অফ যেটা মানে এক সেল থেকে আরেক সেলে আমাদের যে ট্রান্সমিট দরকার হয় সেটা আমাদের এখানে দরকার হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এনি বেস স্টেশন চ্যানেল ক্যান বি অ্যাসাইন টু এনি জোন হোয়েন মোবাইল moves from one zone to another zone within the same cell, no handoff is required at the mobile switching center. তাহলে এখানে আমাদের কোনো হ্যান্ড অফ হচ্ছে না। তো আমাদের হ্যান্ড অফ না হলে আমাদের এখানে কি হচ্ছে, এই যে প্রবলেম সেটা আমাদের হচ্ছে না, অর্থাৎ আমাদের যে সুইচিং ডিভাইস, তো সুইচিং ডিভাইসের উপর যে ইয়েটা পড়ে প্রেশার, সেই প্রেশারটা এখানে পড়তেছে না। তো এখানে দেখেন, দ্য বেস স্টেশন সিম্পলি সুইচ দ্য অ্যাক্টিভ চ্যানেল টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট জোন অ্যান্টেনা হুইচ অ্যালাউ দ্য মোবাইল টু কন্টিনিউ ইউজিং দ্য সেম চ্যানেল। অর্থাৎ ওই যে একটা জোনেই যখন আমরা থাকতেছি তখন আমাদের ফ্রিকোয়েন্সি সেম থাকতেছে, মানে চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি সেটা সেম থাকতেছে, কিন্তু আমরা এক অংশ থেকে আর এক অংশতে যাচ্ছি। তো এখানে দেখেন ইন্টারফারেন্স রিডাকশন মেকানিজম। তো এখানে মূলত কিভাবে ইন্টারফারেন্সটা রিডাকশন হয়, সিন্স চ্যানেল ইজ অ্যাক্টিভ অনলি ইন the zone where the mobile is located, the transmitted power is localized, which reduces the interference. এখানে বলতেছে যে চ্যানেল যেহেতু একটা জোনেই অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের পাওয়ারটা হচ্ছে ওই অংশটাতেই থাকে, ফলে আমাদের এখানে যে ইন্টারফারেন্স সেটা কমে যায়। তো চ্যানেল আর ডিস্ট্রিবিউটেড ইন টাইম অ্যান্ড স্পেস অ্যামং দ্য জোন অ্যান্ড আর রিউজড ইন কো চ্যানেল সেল ইন দ্য কনভেনশনাল ম্যানার। অর্থাৎ চ্যানেলগুলো আমরা টাইম এবং স্পেস, অর্থাৎ টাইম এবং যে আমাদের ফ্রিকোয়েন্সি আছে এগুলোতে ভাগ করা থাকে বিভিন্ন জোনে। তো এবং আমাদের যে রিউজড ইন কো চ্যানেল, অর্থাৎ আমরা যে ফ্রিকোয়েন্সি রিউজ থাকে সেটা আমরা আগের মধ্যে ইউজ করতে পারি। তো এই যে এখানে কি অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা এখানে বলা আছে।